এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ঋতু পাপাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে বিকেল ওই 6টার মতন। আর আমি এসেছি ছাতে। প্রায় 1 বছর পর আমি কিন্তু ছাতে উঠেছি। হ্যাঁ, ছাতে উঠে চারিপাশটা আর কি দেখছি, বেশ কিন্তু ভালো লাগছে। মানে প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছরেরও বেশি, প্রায় 1.5-2 বছরের মতো হতে যাচ্ছে আমি কিন্তু ছাদেতে উঠিনি। তো যাই হোক, আজকে মন করলো বলতে প্রচুর বৃষ্টি হয়েছে। এই দেখো, পুরো দেখতে পাচ্ছ, এই সব পুরো ভিজে গেছে বৃষ্টিতে, পুরো একদম চারিপাশ ভিজে গেছে। এই যে মেঘলা মেঘলা এখনও ওয়েদার রয়েছে। তো এর মধ্যেই ছাদে উঠেছি একটুখানি ঘুরবো বলে, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব আর কিছু মনের কথাও আর কি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে আমাদের এখানকার চারপাশটা একবার ঘুরে দেখাই। এই দেখো, বৃষ্টিতে পুরো কি অবস্থা আছে না, সারা দিন বৃষ্টি হচ্ছে, সারা দিন। আর এটা হচ্ছে আমাদের ঘরের পিছন দিকে ডোবাটা। এই যে দেখো, দেখতে পেয়েছো, পুরো সারা দিন বৃষ্টি হচ্ছে, পুরো ছাদ ভিজে। আমি জানি আমার এই অবস্থাতে এখন ছাদে ওঠাটা উচিত না, কিন্তু তারপরও মানে মাঝে মাঝে ইচ্ছে করে না বেশ ছাদে উঠি একটু। তো সেই জন্য আজকে কিন্তু ছাদে উঠলাম। মা জানতে পারলে যদিও বকাবকি করবে, তাও লুকিয়ে লুকিয়ে উঠেছি। এই দেখো আমাদের রাস্তাটা কেমন লাগছে, সুন্দর হাওয়াও দিচ্ছে। হ্যাঁ, চারিদিকে বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর ওই যে পাখি উড়ে যাচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে, চারিপাশটা দেখতে খুব ভালোও লাগছে। এই যে দেখো, দেখতে পেয়েছো, ওটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই টিনের চালের বাড়ির পাশে যে ওই যে টালির চালের বাড়িটা, ওটা হচ্ছে পুরনো বাড়ি। আগে ছোটোবেলায় আমরা ওখানটাতেই থাকতাম। তো এখন এই দিকটাতে বাপি জায়গা কিনে বাড়ি করেছে, প্রায় তোমার 15 বছর হয়ে গেছে। থেকে আমি কিন্তু নিচে চলে এসেছি। আর যেহেতু উপরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো সেই জন্য নিচে চলে এলাম। কারণ যদি বাই চান্স স্লিপ ক্লিপ খেয়ে যায়, সে এক করতে আর এক বিপদ হয়ে যাবে। তো সেই জন্য আর কি চলে এলাম রুমের ভেতর। এসেই বেশ কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, দেখো, এখন হচ্ছে প্রত্যেক দিন না আমার মানে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাই। প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড অস্থিরতা, মনের ভিতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছে, বুক ভারী ভারী লাগছে। কিছু কথা শেয়ার করতে পারি, আবার কিছু কথা শেয়ার করতে পারি না। মনের ভিতরটা ছটপট 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 করছে। তো এইভাবেই মানে দিনগুলো আস্তে আস্তে কাটছে। তো সেই ছটপটানি, সেই ডিপ্রেশন কিসের, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো প্রত্যেকেই জানো, যারা আগের ভিডিওগুলো দেখেছো, যে আমার কনসিভের সময় কিন্তু আমার হাজব্যান্ড আমার কাছে ছিল না। মানে আমার কনসিভ যখন আমি জানতে পেরেছি, তখন আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে, 5 দিন হয়েছে। তো সেই সময় থেকে পুরো জার্নিটা 9 মাস পর্যন্ত আমার হাজব্যান্ড একবার মাত্রই আসতে পেরেছিল। সেটা হচ্ছে আমার যখন 3 মাস বেবি হয়, মানে প্রেগনেন্সি 3 মাস হয়, তখন কিন্তু ছুটি পেয়েছিল আর তখনই আসতে পেরেছিল। তারপর থেকে কিন্তু আসতে পারেনি। এবার তার কাজ, তার দেশের কাজ, সব কিছুর জন্যই হয়তো সে আসতে পারেনি। কিন্তু এই সময়টাতে ইচ্ছে করে, যতই বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক কাছে থাকুক না কেন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ফিল হয় যদি হাজব্যান্ড পাশে থাকে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। এখন তো বিশেষ করে বেশি ফিল হয় এই লাস্টের দিকটা এসে, মানে এই 3rd ট্রাইমেস্টার পড়ার পর থেকে আমার বেশি ফিল হয় যে আমার হাজব্যান্ড যদি পাশে থাকতো। হাঁটতে গেলে, চলতে গেলে, যখন দেখি যে অন্যান্য যারা প্রেগনেন্সিতে রয়েছে বা প্রেগনেন্ট বউয়েরা আছে, তাদের হাজব্যান্ডরা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, তো সেগুলো দেখলে বেশি ইচ্ছে করে যে আমার হাজব্যান্ডটাও যদি থাকতো তাহলে আমাকে নিয়ে যেত। আরও বেশি মন খারাপ বা ডিপ্রেশনগুলো আসার কারণ হচ্ছে, আমার কিন্তু দুটো রিপোর্টই খারাপ আসে। মানে আমার ইউএসজি রিপোর্টও খারাপ এসেছিল, আর হচ্ছে আমার ব্লাড রিপোর্টও খারাপ আসে। মানে আমার ইউএসজি রিপোর্টে এসেছিল হচ্ছে বাচ্চার ঘরে জল কম, আর হচ্ছে তো সেই জন্য একটা টেনশন ছিল। দ্বিতীয় কথা হচ্ছে আমার ব্লাড রিপোর্টও খারাপ আসে, মানে ওতেও অনেক রকম মানে সমস্যা কম বেশি করে দেখা গেছে। তো যার জন্য মানে প্রচণ্ড টেনশন থেকেই আমার এইসব জিনিসগুলো হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। কারণ আমার হাজব্যান্ড
আমার ডেলিভারির সময় ছুটি পাবে কি পাবে না সেটা কিন্তু আমরা জানি না, মানে আমি জানিই না। তো তাই দুদিক সামলাতে সামলাতে আমি হিমশিম খাচ্ছি, মানে আর পেরে উঠছি না। আমি যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ থাকতাম তাহলে হয়তো আমি সব কিছুটা সামলে নিতে পারতাম, কিন্তু আমার এই অবস্থাতে মানে আমি সত্যি সামলাতে পারছি না। আবার বিশেষ করে ভয় হয়, মানে এখন ভয় হয় ডেলিভারির সময়তেও যদি আমার হাজব্যান্ড আমার পাশে না থাকে তাহলে আমি কিভাবে ডেলিভারি ওটি রুমেতে ঢুকবো। মানে ওটি রুমে ঢোকার পরও আমার আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাটাকে তখন কে দেখবে, বা আমি যদি ওটি রুম থেকে আর ফিরে না আসি, এই জিনিসগুলো বেশি ফিল হয় এখন। আর এই চিন্তাগুলো আমি একা থাকার কারণে আমি চিন্তা করি, আর আমার প্রেশার যার জন্য অত্যাধিক বেড়ে যাচ্ছে। ডক্টর বারবার করে প্রেশার কম করতে বলছে, কিন্তু কোনো উপায় নেই। আমি কিভাবে প্রেশার কম করব? আমার হচ্ছে এখন যে মেডিসিনটা দরকার সেই মেডিসিনটা যদি আমার কাছে না থাকে তাহলে আমার তো প্রেশার বাড়বেই, অটোমেটিক্যালি টেনশনগুলো আসবেই। তার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডের হচ্ছে এখন পোস্টিং পড়েছে, এবার যে জায়গায় নতুন পোস্টিংয়ে গেছে সেই জায়গাতে ছুটি পাবে কি পাবে না সেটা নিয়েও খুব নিশ্চয়তা রয়েছে, মানে সেটা কনফার্ম করতে পারছে না, তাই আরও বেশি টেনশন হচ্ছে। এবার তোমাদেরকে জানাই, তোমাদের হয়তো মনে হতে পারে এইসব কথাগুলো এখন দিদিভাই এইরকম অবস্থাতে দাদাভাই তো নাও বলতে পারে, কিন্তু আমি যখন ওটি রুমে যাব বা আমার যখন ডেলিভারি হবে সেই সময় যদি ওই কথাগুলো বলে, আমার মনে হয় এখন যে প্রেশার আছে তার থেকে বেশি প্রেশার আর কি উঠে যাবে। তাই এখন থেকে মনোনিবেশ করতে হবে, সে আমার পাশে থাকতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু এই সন্তানকে পৃথিবীতে আমাকে আনতে হবে এবং আমাকে সুস্থভাবে তাকে দেখতে হবে। আমি এই কথাটা চিন্তা করতে চাইলেও কিন্তু চিন্তা করতে পারছি না। চোখ থেকে জল ফেটে আসছে, কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদতে পারছি না, কারণ আমি কাঁদলে আমার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা কিন্তু অনেক কষ্ট পাবে, প্রত্যেকের কাছে শোনা, তাই আমি কাঁদতে পারছি না। মনে মনে টেনশন করে করে আমার সব কিছু বেড়ে যাচ্ছে। তো এই কথাগুলো না আমি কাউকে বলতেও পারছি না। আমার হাজব্যান্ডের এমন জায়গায় ডিউটি পড়েছে, তাকেও যে আমি কথাগুলো বলবো সে কথাগুলো শোনার মতো পরিস্থিতিতেও সে নেই, মানে সে তার এতই টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে সে ডেলিভারির সময় ছুটি পাবে কি না, নতুন জায়গা, তার সাথে সাথে আমার এই যে সব কিছু বেড়ে যাচ্ছে তার টেনশন, সব কিছু নিয়ে না আমরা প্রত্যেকে প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে আছি। জানি না লাস্ট অব্দি কী হবে কি না হবে, কি হতে যাচ্ছে আমি কিছুই জানি না, মানে কিছুই না, মানে কি যে আমার হবে সেটা আমি সত্যিই জানি না। খুব শক্ত থাকছি কখনো কখনো, কিন্তু আমিও তো মানুষ, অবশেষে এসে সেই শক্তিটা কমে গিয়ে অনেকটা ভেঙেও পড়ছি আবার মনের ভিতর থেকে। আমি কাউকে দেখাতেও পারছি না, আমি মনে মনে ভেঙে পড়ছি, আবার মনে মনে উঠে দাঁড়াবার চেষ্টা করছি। আমার শরীর ভিতর থেকে দুর্বল লাগছে, আমার কোনো কিছু করতে ভালো লাগছে না। তো তারপরও মাকে আমি কিছু বুঝতে দিচ্ছি না। আমি জানি আমি মাকে বুঝতে দিলে মা হয়তো টেনশন করবে, কিন্তু আমার মায়ের শারীরিক অবস্থাও ঠিক নেই। তো সব কিছু মিলেমিশে প্রচণ্ড টেনশানে আছি। ভালোই ভালো এই দিনগুলো, মানে লাস্টের এই কটা টাইম স্টারটা যেন পার হয়ে যায়, আমি সেটাই চাই ভগবানের কাছে, যেন এই লাস্টের টাইম স্টারগুলো পার হয়ে যায়। জানি আমার এই মনের কথা শোনার মতো বা এই যে কথাগুলো বললাম এগুলো বোঝবার মতো কেউ আছে কি আমি জানি না, তবে সত্যি বলছি, বিশ্বাস করো খুব টেনশনের মধ্যে আছে, খুব খুব খুব। তো যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, মানে আজকেই গিয়েছিলাম ডক্টর দেখাতে, আমাকে কিন্তু আবার ব্লাড রিপোর্ট করতে দিয়েছে। তো এই ব্লাড রিপোর্টেতে কী রিপোর্ট আসবে আমি জানি না, তবে এর যা ভালো আসুক খারাপ আসুক সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আসবে প্যাথোলজি থেকে লোক এসে বাড়ি থেকে নিয়ে যাবে। আগেরবারে আমি বাইরে ব্লাড রিপোর্ট করতে গিয়ে 3বারের মতো প্রায় জ্ঞান হারিয়ে ফেলি, তো এবারে ভীষণ ভয় পাচ্ছে। তো আমি ভাবছি যে বাড়িতে এসেই মানে করাটাই ভালো, যাতে আমার কোনো অসুবিধে না হয়, মানে আমি শুতে পারি, ঘুমোতে পারি, বা রক্তটা নেওয়ার পর নার্ভাস ফিলটা যাতে কম হয়। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি সুন্দরভাবে সুস্থভাবে সন্তানটাকে পৃথিবীতে আনতে পারি, তার বাবাকে মানে আমার হাজব্যান্ডকে বা ফৌজিবাবুকে যেন সুস্থ সন্তান একটা দিতে পারি। কারণ সে আমার কাছে কোনোদিনই কিছু চায়নি, শুধু একটা জিনিসই বলেছিল, আমাকে একটা সন্তান দিস যাকে নিয়ে আমি সারা জীবন বাঁচতে পারবো। তো সেটা যেন আমি করতে পারি, আমি পৃথিবীতে থাকি বা না থাকি
কিন্তু সন্তান যেন তাকে আমি সুস্থভাবে দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকু। আমার মনে বেশ কয়েকটা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, শুধুমাত্র তোমাদেরকে আমার পরিবারের লোক ভাবি বলে। আমি যে এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তার একটাও কিন্তু আমি আমার বাড়ির লোককে কখনো শেয়ার করিনি। শুধুমাত্র আজকে এই পরিস্থিতিতে বসে থেকে আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার, তাই কিন্তু আমি শেয়ার করেছি। যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।